আসসালামু আলাইকুম। আজ শুনতে যাচ্ছেন গৌরীপুর জংশন এর শেষ পর্ব। হুমায়ূন আহমেদের এই গল্পের যাত্রা আজ সম্পূর্ণ হতে চলেছে। চলুন শুরু করি। কুয়াশা ভেঙে রোদ উঠেছে। মোহনগঞ্জের ট্রেন চলে এসেছে। আজ তুলনামূলকভাবে ভিড় কম। ছাদের উপর মানুষ নেই। দাঁড়িয়ে থাকা ট্রেন দেখার আনন্দই আলাদা। লোকজন উঠছে নামছে, হইচই হচ্ছে। পানওয়ালা, চাওয়ালা, নিম টুথ পাউডার, জামে মসজিদের চাঁদার খাতা হাতে মৌলানা, ফকির মিসকিন, কত ধরনের মানুষ এ কামরা থেকে ও কামরা যাচ্ছে। কতগুলি মানুষের রুটি রোজগার এই ট্রেনের উপর নির্ভর করছে। কি বিরাট কর্মকাণ্ড! ভালো লাগে, দেখতে ভালো লাগে। জয়নাল গাঢ় স্বরে ডাকল, ও বুঝলু? জি। কোনহানে এই ট্রেন যাইব কদেহি? জানি না। মোহনগঞ্জ। এসব জানা দরকার বুঝলি। আমরা যারা স্টেশনে থাকি, ট্রেন হইল আমরা রুটি রোজগারের মালিক। এই মালিকের খোঁজখবর না রাখলে জিনিসটা অন্যায় হয়। ঠিক কইলাম না? বুঝলু হ্যাঁ সূচক মাথা নাড়ল। জয়নাল গম্ভীর গলায় বলল, ট্রেনের সাথে রুটি রোজগার বান্দা এমন মানুষ হইল দুই কিসিমের, চলন্তি মানুষ আর বসন্তি মানুষ। যারা ট্রেনের লগে লগে চলে তারা চলন্তি, আর যারা ট্রেনের লগে চলে না তারা বসন্তি। ইজ্জত বেশি বসন্তি মানুষের। অনেকক্ষণ পর স্টার সিগারেটের প্যাকেট খুলে জয়নাল সিগারেট ধরালো। আগে কত সিগারেট খেয়েছে, এত ভালো লাগেনি। তখন সব সময় একটা আতঙ্ক ছিল, এটা শেষ হলেই আরেকটা কখন জোগাড় হবে, কিভাবে জোগাড় হবে। এখন এই অবস্থা না। ৯টা সিগারেট আছে, একটা শেষ হবার সঙ্গে সঙ্গে সে ইচ্ছে করলে আরেকটা ধরাতে পারে। কারোর কিছু বলার নেই। জয়নাল মোহনগঞ্জ লাইনের গাড়িটার মুখোমুখি হয়ে রোদে বসল। সারাদিন গায়ে প্রচুর রোদ লাগিয়ে রাখলে রাতে শীত কম লাগে। এসব জ্ঞানের কথা সে অনেক ভেবেচিন্তে বের করেছে। বজলুকে শিখিয়ে যাবে, এই ছেলের কাজে লাগবে। ছেলেটির প্রতি সে যথেষ্ট মমতা বোধ করছে। ও বুঝলু? জি। এই স্টেশনে আমি যখন প্রথম আসি তখন আমি তোর মতো আসিলাম। আমরা তিনজন আইসা উঠলাম। আমি, আমার বাপজান আর আমার বোন শাহেদা। তিনজনের মধ্যে আমি টিকলাম। বাপজান প্রথম বছরেই শেষ। শাহেদারে স্টেশন মাস্টার বাসার কাম দিল। তারপর যখন বদলি হইল সাথে নিয়ে গেল। এখন কই আছে জানে আল্লাহ মাবুদ। তোর খিদা লাগছে? না। তুই থাক বইয়া, একটা মালাইচা খাইয়া আসি। শরীরটা জুইত লাগতেছে না। কম্বল সাবধান। ধর, এই টাকাটা পকেটে রাখ। বাদাম টাদাম মনে চাইলে খাইবি। বাদামের বড় গুণ কি জানোস? না। বাদাম হইল খিদার জম। ১০০ টাক বাদাম আর ২ গ্লাস পানি হইলে পুরা একটা দিন পার করন যায়। মানুষের রোজগারপাতি সব দিন সমান হয় না, তখন এইসব বিদ্যা কাজে লাগে। জয়নাল উঠে দাঁড়ালো। পাটা আবার যন্ত্রণা দিচ্ছে। যন্ত্রণাকে সে আমল দিল না। শরীরের ব্যথা বেদনা, পেটের খিদা এইসব জিনিসকে আমল দিলেই এরা পেয়ে বসে। এদের সবসময় তুচ্ছ জ্ঞান করতে হয়। পরিমলের দোকানে ভিড় এখন কম। মোহনগঞ্জের ট্রেন ঘন্টি দিয়েছে। কাস্টমাররা উঠে চলে গেছে। পরিমলের ছোট শালা ট্রেনের কামরায় কামরায় চা ফেরি করে। মোট ১৫ কাপ চা সে দিয়েছে। ফেরত এনেছে ১৪ কাপ। আরেকটা কাপের খোঁজ পাওয়া যাচ্ছে না। ৯-১০ বছরের ছেলেটা ভয়ে আতঙ্কে নীল হয়ে আছে। তার দাদাবাবুর নিষ্ঠুরতা এবং নির্মমতার সঙ্গে সে পরিচিত। পরিমল বড় শীতল গলায় ছেলেটাকে বলল, আমি ইতিং বিতিং কোনো কথা শুনতে চাই না। তুই যেখান থেকে পারস কাপ আইন্না দিবি। না আনলে খুন্তি আগুনে পুড়াইয়া সেকা দিমু। ৩ খান সেকা আছে। একটা লইয়া হইব সাইড। বেজোর সংখ্যা ছিল, জোর সংখ্যা হইব। গিতরের বাচ্চা গিদর। খাওয়া ছাড়া আর কিছু শিখে নাই। বোয়াল মাছের মতো মুখ মেলতে শিখেছে। ছেলেটা ভয়ে কাঁদতেও পারছে না। আরেকবার সে কাপ গুনতে বসল। হয়তো তার মনে ক্ষীণ আশা, কোনো অলৌকিক উপায়ে কাপের সংখ্যা বেড়ে যাবে।
জয়নালের মন খারাপ হয়ে গেল। শৈশবে ট্রেনে চা ফেরির কাজ সেও করেছে। তখন হিন্দু টি স্টলের মালিক ছিলেন শ্রীনিবাস। বড়ই ভালো লোক। সে কত কাপ হারিয়েছে, ভেঙে ফেলেছে। কাস্টমারের কাছ থেকে পয়সা নেয়ার আগেই ট্রেন ছেড়ে দিয়েছে। পেছনে পেছনে দৌড়েও কোনো লাভ হয়নি। একবার ট্রেন ছেড়ে দিলে কাস্টমারদের কি যেন হয়। তারা কিছুতেই মানিব্যাগ খুঁজে পায় না। নানান পকেট হাতড়ায়। একসময় পাওয়া যায়, কিন্তু দেখা যায় ভাঙতি নেই। তার ট্রেনের পেছনে ছোটাই সার হয়েছে। মুখ শুকনো করে সে দুঃসংবাদ দিয়েছে শ্রীনিবাসকে। শ্রীনিবাস উদাস গলায় বলেছে, মন খারাপ করিস না। যার যার পয়সা তার তার কাছে। এই কথায় শ্রীনিবাস কি বুঝতো কে জানে। তবে একটা জিনিস জয়নাল বুঝতো, সেটা হচ্ছে শ্রীনিবাস বড় ভালো লোক ছিল। আফসোসের কথা, ওই লোক ইন্ডিয়া চলে গেল। ভালো ভালো হিন্দু সব চলে গেছে, খারাপগুলি পড়ে আছে। এটাই আফসোস। পরিমলের মতো হারামজাদা থেকে গেল। সে চলে গেলে কি হতো? বাচ্চা ছেলেটাকে সত্যি সত্যি গরম খুন্তির ছ্যাঁকা দেয় কিনা কে জানে। দিতেও পারে। না দিলে এই ছেলে এত ভয় পাচ্ছে কেন? পরিমলদা, পোলাডারে কিছু কইও না। পোলাপান মানুষ, বাদ দাও। খামাখা কথা কইস না তো জয়নাল। কাপের দাম কে দিব? তুই দিবি? হ দিমু। তোর টাকা কি বেশি হইছে? হইছে। দিন তো সমান যায় না। একটা মালাইসা দাও। আর কাপের দাম কত? কও। দিতাছি। অসুবিধা নাই। চায়ের মধ্যে চিনি বেশি দিবা। জয়নাল পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। উদার গলায় বলল, ধরো একটা সিগারেট। ধরাও পরিমলদা। জয়নালের পাশে বসে চা খাচ্ছেন একজন অল্পবয়স্ক ক্যানভাসার। তার পরনে চকচকে প্যান্ট শার্ট, হাতে অ্যাটাচি কেস। প্রথম দর্শনে মনে হবে ভদ্রলোক, সেকেন্ড ক্লাসের যাত্রী। শুধু অভিজ্ঞ চোখই বলতে পারবে এ আসলে একজন ক্যানভাসার, যে শুল, বেদনার ওষুধ কিংবা কান পাকার ওষুধ বিক্রি করে। জয়নাল লোকটির দিকে তাকিয়ে সহজ স্বরে বলল, ভাইজান কি? লোকটা প্রথম একটু চমকে উঠল, তারপর নিজেকে সামনে নিয়ে বলল, রাতের ওষুধ। নিজেই বানান? হুম। স্বপ্নে পাওয়া ওষুধ। ৩২ পদের গাছের শিকড় লাগে। সব গাছও এই দেশে নাই। আসাম থেকে আনতে হয়। বড়ই যন্ত্রণা। জয়নাল মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই ছেলে নিতান্তই আনাড়ি। ক্যানভেসিংয়ে নতুন নেমেছে, সুবিধা করতে পারবে না। ক্যানভেসিংয়ে বুদ্ধি লাগে। এই ছেলে বোকা কিসিমের। জয়নাল গলায় কৌতূহলের ভঙ্গি করে বলল, স্বপ্নটা কে দেখল? আমার পিতাজি দেখেছেন। সব মানুষ স্বপ্নে কেবল বাতের ওষুধ পায়। বিষয়টা কি কম দেখি? এই লাইনে ৫ জন স্বপ্নে পাওয়া বাতের ওষুধ বেচে। আপনারই নিয়ে হইল ৬। আমি এই লাইনের না। আমি ময়মনসিংহ জামালপুর লাইনের। স্বপ্নে এর চেয়ে ভালো কোনো ওষুধ পান না? ভালো ওষুধ মানে? এই ধরেন খিদা নষ্ট হওয়ানের ওষুধ। তাহলে গরিবের উপকার হইত। লোকটি বিরক্ত চোখে তাকাচ্ছে। জয়নাল বলল, আপনার পিতাজি যদি জীবিত থাকে তাহলে তারে বলেন স্বপ্নে খিদার বড়ি জোগাড় করতে। খুব চলব। এক বড়িতে লাখপতি। মশকরা করতেছেন? না, মশকরা করব কেন? আপনি তো আমার দুলাভাই না। নেন, সিগারেট নেন। চা খাইবেন? খান আর এক কাপ। আমি দাম দিব। টাকা পয়সা হইল হাতের ময়লা। পরিমলদা, ইনারে এক কাপ চা দাও। খরচ আমার। হঠাৎ জয়নালের মন খারাপ হয়ে গেল। বাচ্চা দুটোর জন্যে খারাপ লাগছে। তবে এতক্ষণে তারা ময়মনসিংহ পৌঁছে গেছে। একটা কিছু ব্যবস্থা তারা নিশ্চয়ই করেছে। তবে সারা পথ ওই লোক বোধহয় তার বউকে বকাঝকা করেছে। বউটা চোখের পানি ফেলেছে। আহা বেচারি, আহা। কুলি সর্দার হাসেম লম্বা লম্বা পা ফেলে আসছে। জয়নালের বুকটা ছ্যাঁত করে উঠল। কিছু জানে না তো? স্টেশনের অনেক গোপন নিয়মকানুন আছে। মালামাল পাচার হলে প্রথম জানাতে হবে হাসেমকে। বিক্রির ব্যবস্থা হাসেমই করবে। দামের অর্ধেক হাসেমের, বাকি অর্ধেক
যে কাজটা করবে তার। তবে সোনাদানার বেলায় অন্য হিসাব। জয়নাল বলল, হাসেম ভাই, চা খাইয়া যান, খরচ আমার। হাসেম থামল। তীক্ষ্ণ দৃষ্টিতে জয়নালকে এক পলক দেখে এগিয়ে গেল। কোন একটা বিষয় নিয়ে তাকে চিন্তিত মনে হচ্ছে। তার ব্যাপারে কিছু জেনে ফেলেনি তো? জানলে বিপদ আছে, মহা বিপদ। চায়ের দোকান থেকে বের হয়ে জয়নাল হুট করে এক হালি কমলা কিনে ফেলল। 10 টাকা করে হালি। দরদাম করলে আটে দিত। দরদাম করতে ইচ্ছে করলো না। কি দরকার সামান্য 2 টাকার জন্যে খেচামেচি করা? গরিব মানুষ না হয় 2 টাকা বেশি পেল। মাঝে মাঝে ফল ফলান্তি খাওয়া দরকার, এতে গরিবের বল হয়। দুই হাতে 4টা কমলা দেখতেও ভালো লাগছে। এক্ষুনি খেয়ে ফেলতে হবে এমন তো কোনো কথা না, থাকুক কিছুক্ষণ হাতে। জয়নাল মালবাবুর ঘরের দিকে এগোলো। মালবাবুকে বদলি করে দেবে এরকম গুজব শোনা যাচ্ছে। এটা একবার জিজ্ঞেস করা দরকার। বড় ভালো লোক, হাতির দিলের মতো বড় দিল। মালবাবুর ছেলেপুলে থাকলে কিছু কমলা কিনে দিয়ে আসতো। বেচারার ছেলেপুলে নেই। ছেলেপুলে হওয়ানোটা কোনো ব্যাপার না। পীর সাহেবের লাল সুতা কোমরে বাঁধলেই হয়। তবে বিশ্বাস থাকতে হবে। মালবাবুর পীর ফকিরে বিশ্বাস নাই। জয়নাল একবার পীর সাহেবের কথা বলতে গিয়ে ধমক খেয়েছে। পীর সাহেবকে নিয়েও মুখ খারাপ করেছেন। খুবই অনুচিত কাজ হয়েছে। পীর ফকির নিয়ে ঠাট্টা মশকরার ফল শুভ হয় না। এই যে বদলির কথা শোনা যাচ্ছে, এর কারণও হয়তো তাই। মালবাবুকে পাওয়া গেল না। তার ঘর তালা বন্ধ, তবে জানালা খোলা। কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। জানালা দিয়ে কমলা চাটা টেবিলের উপর ছুঁড়ে দিলে কেমন হয়? দরজা খুলে কমলা দেখলে মনটা খুশি হবে। জনে জনে জিজ্ঞেস করবেন, কমলা কে দিল? কেউ বলতে পারবে না। এটার মধ্যেও একটা মজা আছে। মালবাবু তার জন্যে অনেক করেছেন, সে কিছুই করতে পারেনি। কোমরে চালের বস্তা পড়ে যাবার পর 2 সপ্তাহ হাসপাতালে ছিল। মালবাবু একদিন দেখতে গেল। দেখতে গেছে এই যথেষ্ট। তার উপর 20টা টাকা দিল। হাতির দিলের মতো বড় দিল না হলে এটা সম্ভব না। সামান্য কমলা দিয়ে এই ঋণ শোধ হবার না। এর চেয়ে বেশি সে করবেই বা কি? টেবিলে কমলা ছুঁড়ে দেবার পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করতে হলো। মালবাবু রেগেও যেতে পারেন। তার মেজাজের কোনোই ঠিক ঠিকানা নেই। মেজাজ ঠিক থাকলে ফেরেশতা, ব্যাঠিক হলে শয়তানের বাচ্চা। মেজাজ ঠিক না থাকারই কথা। মালামাল মোটেই চলাচল হচ্ছে না। পরশু রাতেই হুংকার দিয়ে বলেছিলেন, অফিসের সামনে শুয়ে থাকোস কেন রে হারামজাদা? লাথি খাইতে মন চায়? পেট গলায় দিব, বদের হাড্ডি। থাক, কমলা চাটা বরং অনুফাকে দিয়ে আসা যাক, খুশি হবে। এর মধ্যে দোষের কিছু নেই। সে নিজে দোষের কিছু দেখছে না। অনেকদিন অনুফাকে দেখতে যাওয়া হয় না। 6 মাসের উপর তো হবেই। অবশ্যই এর মধ্যে 2বার সে গিয়েছে। ঘরের লোক আছে শুনে চলে এসেছে। সকালবেলা লোকজন থাকবে না, তখন যাওয়া যায়। তাকে দেখলে অনুফা খুশি হয়। মুখে কিছু বলে না, তবে সে বুঝতে পারে। অবশ্যই কিছুটা লজ্জাও পায়। লজ্জা পাওয়ার তেমন কিছু নেই। যা হচ্ছে সব আল্লাহর হুকুমেই হচ্ছে। এটা জানা থাকলে লজ্জা চলে যাবার কথা। জগৎ সংসার তো এমনি এমনি চলছে না, তার হুকুমে চলছে। এটা জানা থাকলে মনে আপনা আপনি শান্তি চলে আসে। অনুফাকে এই কথাটা গুছিয়ে বলতে হবে। অনুফার সামনে সে অবশ্যই গুছিয়ে কিছু বলতে পারে না। তার নিজেরও কেন জানি লজ্জা লজ্জা লাগে। কথা বলবার সময় বেশিরভাগ কথাই গলা পর্যন্ত এসে আটকে যায়। সবচেয়ে মুশকিল হলো, ইদানিং অনুফা তাকে আপনি আপনি করে বলে, যেন সে একজন মান্যগণ্য লোক, বাইরের কেউ। এখন বাইরের কেউ হলেও একসময় তো ছিল না। রীতিমতো কাজী সাহেব ডেকে বিয়ে পড়ানো হলো। সেই বিয়েতে নগদ খরচ হলো 350। তাও বিয়ের শাড়ি কিনতে হলো না। মালবাবু শাড়ি কিনে দিলেন এবং মুখ বিকৃত করে বললেন, হারামজাদা, বিয়ে যে করলি, বউকে খাওয়াবি কি? বাতাস খাওয়াবি? ছোট লোকের বুদ্ধি শুদ্ধি
হয় না, এটা একেবারে সত্যি কথা। বছর না ঘুরতেই বাচ্চা পয়দা করে ফেলবি, পরের বছর আরেকটা, তার পরের বছর আরেকটা। আবার হাসে। লাথি দিয়া হারামজাদোর দাঁত ভাঙবো, হাসবি না। তা হাসি আসলে সে কি করবে? হাসি কান্না এগুলি একবার আসতে শুরু করলে ফট করে থামানো যায় না। তখন মনে খুব ফুর্তি ছিল। এতগুলি টাকা ঋণ হলো, সবটাই জোগাড় হলো সুদিতে। টাকায় সুদ, কুলি সর্দারের কাছ থেকে নেয়া। তার কাছে সুদে টাকা নেয়া মানে সারা জীবনের জন্যে বান্ধা পড়া। সুদ দিয়ে কুল পাওয়া যাবে না, আসল দিবে কখন? তবু জয়নাল সব তুচ্ছ জ্ঞান করল। তখন শরীরে শক্তি ছিল, ২ মণি বোঝা হ্যাচকা টান দিয়ে তুলতে পারত। স্টেশনের কাজ ছাড়াও বাইরে কাজ ছিল, সড়ক তৈরির কাজ। দিনে করত সড়ক তৈরির কাজ। তখন গৌরীপুর শম্ভুগঞ্জ সড়কে মাটি কাটা হচ্ছে। কাজের অভাব নেই, শরীরে শক্তি থাকলে কাজ আছে। সন্ধ্যার পর চলে আসতো স্টেশনে। এখানেও মাল তোলার কাজ আছে। অবশ্যই রোজগারের সবটাই কুলি সর্দার নিয়ে নিত। টাকায় টাকায় সুদ দিতে গিয়েই শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায়। তার উপর সে একটা ঘর নিয়েছে, গৌরীপুরের রাজবাড়ির কাছে একটা ছনের ঘর। ছমিরুদ্দিন রিকশাওয়ালার ঘরের একটা অংশ, স্টেশন থেকে খানিকটা দূর। তাতে কি, হেঁটে হেঁটে বাড়ি ফিরতে তার মজাই লাগতো। হেঁটে বাড়ি ফিরতে ফিরতে সে নানান ধরনের স্বপ্ন দেখত। সুদের টাকা সবটা ফেরত দেয়া হয়েছে, তারপর টাকা জমাচ্ছে। টাকা জমিয়ে একদিন একটা রিক্সা কিনে ফেলল। সেই রিক্সা সে নিজে চালায় না, ভাড়া খাটায়। তখন টাকা জমে দুদিক থেকে, তার টাকা এবং রিক্সার টাকা। জমতে জমতে অনেক হয়ে গেল। তখন তারা জমি কিনল। ব্রহ্মপুত্র নদীর তীরে প্রথমে ছোট্ট এক টুকরা জমি, তারপর আরেকটু, তারপর আরেকটু। একটা ঘর তুলল, টিনের ঘর। ঘরের চারপাশে ফল ফলান্তির গাছ, পেছনে বাঁশঝাড়। বাঁশঝাড় ছাড়া ঘরবাড়ি ভালো হয় না, ঘরবাড়ির আব্রু থাকে না। কল্পনার এই পর্যায়ে সে বাড়ি পৌঁছে যায়। মনে হয় পথটা আরেকটু দীর্ঘ হলো না কেন? আরেকটু দীর্ঘ হলে ভালো হতো। আরো কিছুক্ষণ ভাবা যেত। পথে নামতেই পথ ফুরিয়ে যায়। এও এক আশ্চর্য কাণ্ড। তার পায়ের শব্দে দরজায় ঝাঁপ সরিয়ে অনুফা বের হয়ে আসে। নিচু গলায় বলে, আজ অত দেরি হইল কেন? রোজ একই প্রশ্ন। একদিন সে সন্ধ্যায় চলে এসেছিল, সেদিনও বলল, আজ অত দেরি হইল কেন? জয়নাল হেসে বলল, এরে যদি দেরি কও, তাহলে যে বউ ঘরে বইসাই থাকুন লাগে। থাকো না কেন? একটা পুরো দিন ঘরে থাকলে কি হয়? টাকা জমান দরকার অনুফা, টাকা জমান দরকার। টাকা অবশ্যই কিছু জমতে শুরু করলো। বাসে ফুটো করে আজ ১ টাকা, কাল ২ টাকা এমনি করে ফেলতে লাগলো। একবার ফেললো ২০ টাকার নোট। বড় সুখের সময় ছিল। দুজনে একবার ছবি ঘরে একটা বইও দেখে এলো। অনেক শিক্ষণীয় জিনিস ছিল বইটাতে। দেবর ভাবির সংসার। দেবর তার ভাবিকে মায়ের মতো শ্রদ্ধা করে। ভাবিও বড় স্নেহ করেন দেবরকে। ভাত মাখিয়ে মুখে তুলে দেন। এই দেখে স্বামীর মনে হলো খারাপ সন্দেহ। তার মনে হলো দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গেছে। তিনি দুজনকেই বাড়ি থেকে বের করে দিলেন। তারা পথে পথে ঘুরে, গান গায়, ভিক্ষা করে। খুব করুণ বই। কাঁদতে কাঁদতে অনুফা অস্থির। জয়নাল নিজেও কেঁদেছে। দেবর ভাবির দুঃখ সেও সহ্য করতে পারছে না। তবে একটা দিক ভেবে তার ভালো লেগেছে, এ জাতীয় সমস্যা তার নেই। সে বড় সুখী মানুষ। বেশি সুখ কারো কপালে থাকে না, এটাও আল্লাহ তাআলার বিধান। কাজেই অঘটন ঘটল। চালের বস্তা পড়ে গেল কোমরে। দুনিয়া অন্ধকার হয়ে গেল। কাউকেই সে দোষ দেয় না, সবই কপালের লিখন। কথায় বলে না, কপালের লিখন না যায় খণ্ডন। তার কপালে লেখাই ছিল কোমরে পড়বে ৩ মণি চালের বস্তা।
তারপর অনুফা তাকে ছেড়ে চলে যাবে। অনুফার উপর তার রাগ নেই। যে স্বামী খেতে পড়তে দেয় না, খামাখা তার গলায় ঝুলে থাকবে কেন? তাছাড়া গায়ের রং ময়লা হলেও চেহারা ছবি ভালো। কোনো পুরুষ মানুষ একবার তাকে দেখলে দ্বিতীয়বার ঘাড় ঘুরিয়ে তাকায়। সেই পুরুষের চোখ চকচক করে। এই মেয়ের কি দায় পড়েছে জয়নালের সঙ্গে লেপ্টে থাকার? জয়নালের এখন মরে, তখন মরে অবস্থা। হাসপাতালে থেকে কিছু হয়নি বলে চলে এসেছে স্টেশনে। একটা পয়সা নেই হাতে। মাথার ভেতরে সবসময় ঝমঝম করে ট্রেন চলে। কিছু মুখে দিলেই বমি করে ফেলে দিতে ইচ্ছা করে। মাঝে মাঝে মনে হয় হঠাৎ যেন কেউ সারা গায়ে 1,00,000 সুচ ফুটিয়ে দিল। সে তখন বিড়বিড় করে বলে, ভাই সকল, আপনারা ধরাধরি কইরা আমারে লাইনের উপরে শুইয়া দেন, আমার জীবনটা শেষ হোক। কেউ তাকে লাইনের উপর শুইয়ে দেয় না বলে জীবন শেষ হয় না। মালবাবুর অফিসের সামনে ময়লা বস্তার উপর সে শুয়ে থাকে আর ভাবে, জীবন জিনিসটা এমন জটিল কেন? সেবার সে মরেই যেত। বেঁচে গেল দুটা মানুষের জন্যে, মালবাবু আর রমজান ভাই। মালবাবু কয়েকদিন পর পর ডাক্তার নিয়ে আসতেন। কঠিন গলায় বলতেন, একটা ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলুন তো ডাক্তার সাহেব, মারতে পারলে 100 টাকা দেব। এরকম কষ্ট ভোগ করার কোনো অর্থ নাই। আগাছা পরিষ্কার হওয়া দরকার। এগুলো হচ্ছে আগাছা। আপনি ইঞ্জেকশন দিয়ে না মারলে আমি নিজেই লাঠি দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাঁক করে দেব। মুখে এসব বলতেন আর ভেতরে টাকা দিয়ে ওষুধ কিনতেন। দামি দামি ওষুধ। টাকা তার কাছে ছিল হাতের ময়লা। আর পাগলা রমজান ভাই রোজই এটা সেটা এনে খাওয়াতেন। 1 কাপ দুধ, একটা কলা, সুজির হালুয়া, লবণ মরিচ দিয়ে মাখা ভাতের মার, পাশে বসে নানা কথাবার্তা বলতেন। সবই জ্ঞানের কথা, ভাবের কথা। কষ্ট পাওয়া ভালো, বুঝলি রমজান? কষ্ট পাওয়া ভালো। কষ্ট হইল আগুন, আর মানুষ হইল খাদ মিশানো সোনা। আগুনে পুড়লে খাদটা চলে যায়, থাকে সোনা। তোর খাদ সব চলে যাচ্ছে, বুঝলি? রমজান ভাইয়ের কথা ঠিক না। কষ্টে পড়ে সে চোর হয়েছে। আগে চোর ছিল না। বোধহয় তার মধ্যে সোনা কিছুই ছিল না, সবটাই ছিল খাদ। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, সব মানুষও তেমন সমান না। কিছু কিছু মানুষ আছে পুরোটাই সোনা, আবার কিছু কিছু মানুষের সবটাই খাদ। যাক, এসব নিয়ে তার মনে কোনো কষ্ট নাই, কারো উপর তার কোনো রাগও নাই। সে যখন শুনল অনুফা সমীর উদ্দিন রিক্সাওয়ালার কাছে বিয়ে বসেছে, সে রাগ করেনি, বরং ভেবেছে ভালোই হয়েছে। মেয়েটার গতি হলো। সমীর উদ্দিন লোক খারাপ না, রোজগার ভালো, অনুফা খেতে পড়তে পারবে। তারপর শুনল আগের বউটার সঙ্গে ঝগড়ায় টিকতে না পেরে চলে গেছে। তখন কিছুদিন বড় অশান্তিতে কাটলো। জোয়ান বয়স, কোথায় যাবে, কোথায় ঘুরবে? তারপর খবর পাওয়া গেল অনুফা একজন কাঠমিস্ত্রির কাছে বিয়ে বসেছে। কাঠমিস্ত্রির আগের বউ মারা গেছে। সেই পক্ষের 3-4টা ছেলে মেয়ে, ওদের মানুষ করতে হবে, বউ দরকার। এই খবরে বড় আরাম পেল জয়নাল। যাক, একটা গতি হলো। আগের পক্ষের বউ যখন নেই, তখন বলতে গেলে সুখের সংসার। কাঠমিস্ত্রি যখন, তখন রোজগারপাতি খারাপ হওয়ার কথা না। মানুষের কপাল, এই বিয়েও টিকল না। নানান ঘাট ঘুরে ফিরে তার জায়গা হলো পাড়ায়। তা কি আর করবে, কপালের লিখন। অবশ্যই একদিক থেকে ভালোই হলো, স্বাধীনভাবে থাকবে, কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। এই তো ভালো। ভাগ্যের উপর তো কারো হাত নেই। হাসান হোসেনের মতো পেয়ারা নবীর 2 নাতিকেও কি কুৎসিত মৃত্যুবরণ করতে হলো, ভাগ্যে ছিল বলেই তো। অনুফার কাছে যাবার আগে জয়নাল নাপিতের কাছে গিয়ে মাথার চুল কাটালো, খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছিল, শেভ করালো। কেমন হালকা লাগছে নিজেকে। আয়নায় দেখাচ্ছে অন্যরকম। গায়ের শার্টটা অতিরিক্ত ময়লা। একটা শার্ট কিনে ফেলবে নাকি? পুরনো কাপড়ে বাজার ভর্তি। 15-20 টাকায় ভালো শার্ট হয়। টাকা যখন আছে কিনে ফেললেই হয়। একজোড়া স্যান্ডেলও দরকার।
অনেকদিন ধরেই খালি পায়ে হাঁটছে। স্পঞ্জের একজোড়া স্যান্ডেলের কত দাম কে জানে। 10 টাকায় হবে না? খালি হাতে যাওয়াটাও ঠিক হবে না। অনুফার জন্যে কিছু একটা নিতে হবে। কমলা চাটা তো আছেই, এছাড়াও অন্য কিছু। শীতের চাদর নিয়ে গেলে কেমন হয়? ফুল তোলা শীতের চাদরের খুব শখ ছিল বেচারির। লাল রঙের চাদরে সাদা ফুল। অনুফার কাছে কোনোবারই সে খালি হাতে যায়নি। অতি তুচ্ছ কিছু হলেও নিয়ে গেছে। পান খেতে পছন্দ করত বলে একবার একটা পানের বাটা নিয়ে গেল। বড় খুশি হয়েছিল সেবার। খুশি হয়, আবার লজ্জাও পায়। প্রথমবার যখন গেল, লজ্জায় অনুফা কথা বলতে পারছিল না। সারাক্ষণ মাথা নিচু করে বসেছিল। কোনো ক্রমে ক্ষীণ স্বরে বলল, আপনার শরীর কেমন? আপনি ডাক শুনে জয়নালের বুকের ভেতরটা হা হা করে উঠল। তবে সে সহজভাবেই বলল, ভালো। তুমি কেমন আছো? যেমন দেখতাছেন। খুব ভালো আছে বলে জয়নালের মনে হলো না। নোফার চোখের নিচে কালি, মুখ শুকনা, মাথার চুলগুলিও কেমন লালচে। তবু সুন্দর লাগছিল অনুফাকে। অনুফা বসেছিল জল চৌকিতে, জয়নাল চৌকির উপর। চৌকিতে পাটি বিছানো, এক কোণায় তেল চিটচিটে বালিশ। ঘরের পাশ দিয়েই বোধহয় নর্দমা গেছে। দুর্গন্ধে নাড়ি ভুঁড়ি উল্টে আসে। ঘরের এক কোণায় তোলা উনুনের পাশে লম্বা লম্বা সবুজ রঙের বোতল। বোতলগুলির দিকে তাকিয়ে জয়নাল ছোট্ট নিঃশ্বাস ফেলতেই অনুভা বলল, অনেক কিসিমের মানুষ আসে, মদ খাইতে চায়, এরাই বোতল আনে। আমি শেষে বোতল বেচা দেই। তুমি খাও না তো? না। খুব ভালো, ভুলেও খাইবা না। মদ হইল গিয়া নিশার জিনিস। একবার নিশা হইলে আর ছাড়তে পারবা না। শরীর নষ্ট হইব। আমি খাই না। না খাওয়ানি ভালো। এরপর জয়নাল আর কথা খুঁজে পায় না। কথা খুঁজে পায় না অনুফাও। দুজনেই অপরিচিত মানুষের মতো মুখোমুখি বসে থাকে। একসময় জয়নাল বলে, উঠি কেমন? অনুফা লাজুক স্বরে বলে, আরেকটু বসেন। আচ্ছা বসি। অনুফা উঠে গিয়ে কোত্থেকে যেন চা নিয়ে আসে। সঙ্গে ছোট্ট পিরিচে একটা নিমকি, একটা কালো জাম। নিমকি, কালোজাম এবং চা জয়নাল খায়। না খেলে মনে দুঃখ পাবে। এত কষ্টের রোজগারের পয়সা। ফেরবার সময় হেঁটে হেঁটে অনুফা তাকে অনেক দূর এগিয়ে দেয়। জয়নাল বলে, যাও গিয়া, আর আসো কেন? ঘর খোলা। অনুফা উদাম স্বরে বলে, থাকুক খোলা, ঘরে আসি কি আর নিবই কি। অনুফা একেবারে সদর রাস্তা পর্যন্ত আসে, দাঁড়িয়ে থাকে রাস্তার মোড়ে। জয়নাল যতবার ঘাড় ফিরিয়ে তাকায়, ততবারই দেখে অনুফা দাঁড়িয়ে আছে, মাথায় ঘোমটা। অনুফার চোখ বড় মায়াময় মনে হয়। তাকে গৃহস্থ ঘরের বউয়ের মতোই লাগে, পাড়ার মেয়ে বলে মনে হয় না। রাস্তার চ্যাংড়া ছেলেপুলেরা অনুফাকে দেখিয়ে অশ্লীল ইঙ্গিত করে, সুর করে বলে, নডি বেডি, নডি বেডি। অনুফার তাতে কোনো ভাবান্তর হয় না। জয়নাল অনেকগুলি টাকা খরচ করে ফেলল। নিজের জন্য চেক শার্ট কিনল, একজোড়া স্যান্ডেল কিনল। অনুফার জন্য লাল চাদর, একটা বড় আয়না। অনুফার ঘরে ছোট্ট একটা আয়না সে দেখেছে। বড় আয়না পেলে খুশি হবে। আয়নার সঙ্গে একটা চিরুনি না কিনলে ভালো লাগে না। চিরুনিও কিনল। তারপরেও 100 টাকার উপর হাতে থেকে গেল। এই টাকাগুলি তো খুব বরকত দিচ্ছে, ফুরাচ্ছে না। মাঝে মাঝে কিছু টাকা হাতে আসে যেগুলি খুব বরকত দেয়, ফুরায় না। একবার ট্রেন থেকে একটা ছোট্ট মেয়ে হাত নেড়ে তাকে ডাকছিল, এই এই এই। সে অবাক হয়ে দ্রুত এগিয়ে গেল। মেয়েটা বলল, মা, একে ভিক্ষা দাও। জয়নাল হাসি মুখে বলল, আম্মাজি, আমি ফকির না। ফকির না হলেও ভিক্ষা নাও। মা, একে ভিক্ষা দাও। ট্রেন তখন ছেড়ে দিচ্ছে। মেয়েটির মা হ্যান্ডব্যাগ খুলে কোনো ভাঙতি পাচ্ছেন না। মেয়ে ক্রমাগত মাকে দিল তারা, মা, দাও না, দাও না। ভদ্রমহিলা শেষ পর্যন্ত অতি বিরক্ত মুখে একটা 50 টাকার নোট বাড়িয়ে দিলেন। ওই টাকা খুব বরকত দিয়েছিল। কিছুতেই শেষ হয় না। এটা ওটা কত কি কিনলো। তারপরেও দেখা গেল
পকেটে 20 টাকার একটা নোট রয়ে গেছে। ঠিক করলো এই টাকাটা অনুফাকে দেবে। আহা বেচারি, কত কষ্ট করছে, থাকুক তার হাতে 20টা টাকা। অনুফা কি ভাবলো কে জানে। মেয়ে মানুষের মন অন্য কিছু ভেবে বসেছিল। কেঁদে কেটে অস্থির, কিছুতেই টাকা নেবে না। শেষ পর্যন্ত নিলই না। চোখ মুছতে মুছতে আবার আগের মতো রাস্তার মোড় পর্যন্ত পৌঁছে দিতে এলো। রাস্তার বদমাইশ ছোকরাগুলি আগের মতো চেঁচাতে লাগলো, নড়ি বেড়ি যায়, নড়ি বেড়ি যায়। ছোকরাগুলি বড় বজ্জাত, ইচ্ছা করে এদের চামড়া ছিলিয়ে গায়ে লবণ মাখিয়ে রোদে বসিয়ে রাখতে। জয়নাল অনুফার ওখানে পৌঁছিল দুপুরের কিছু আগে। পাড়ার মেয়েদের কাছে আসার জন্যে সময়টা খারাপ। ওরা এই সময় ঘরের কাজকর্ম সেরে ক্লান্ত হয়ে ঘুমায়, রাত জাগার প্রস্তুতি নেয়। অনুফাও হয়তো ঘুমুচ্ছে। কড়া নাড়লে ঘুম ঘুম চোখে দরজা খুলবে। দরজা খুলেই লজ্জিত ভঙ্গিতে বলবে, আপনার শরীর এখন কেমন? পায়ের বেদনা কমছে? অনেকক্ষণ কড়া নাড়ার পর যে দরজা খুলল তার নাম অনুফা নয়, এ অন্য একটা মেয়ে। খুবই অল্প বয়স, 16-17 হবে। চোখে মুখে এখনো কিশোরীর লাবণ্য। মেয়েটি আদুরে গলায় বলল, এইটা বুঝি আসার সময়? তা আসছেন যখন আসেন। জয়নাল বলল, অনুফা নাই? ও আচ্ছা, অনুফা আফা? না, উনি এইখানে নাই। হাতে অনেক দিন হইল ঢাকায়, তা ধরেন 5-6 মাস। আসেন না, ভিতরে আসেন। দরজা ধরা মাইনষের সাথে গপ্প করতে ভালো লাগে না। ঢাকায় গেছে কি জন্যে? রোজগারপাতি নাই, কি করব কন? 5-6 জন একলগে গেছে, আমরা 6 ঘর আছি। আসেন না, ভিতরে আসেন। টেকা না থাকলে নাই, চিন পরিচয় হোক, যেদিন টেকা হইব দিয়া যাইবেন। জয়নাল ঘরে ঢুকল। আগের সাজসজ্জার অনেক পরিবর্তন হয়েছে। এই মেয়েটা সম্ভবত শৌখিন। চৌকিতে ফুল তোলা চাদর, ঘরের মেঝে ঝকঝকে তকতকে। বড় একটা আয়নাও এই মেয়ের আছে। বসেন, দাঁড়িয়ে আছেন কেন? চেয়ারে বসেন। জয়নাল পুলিটা বাড়িয়ে উদাস গলায় বলল, তুমি এইগুলি রাখো। চাদর আছে একটা, আয়না, চিরুনি আর 4টা কমলা। মেয়েটা দ্বিতীয় প্রশ্ন করল না। জিনিসগুলি এক ঝলক দেখেই পুটলিটা চৌকির নিচে রেখে দেয়। সম্ভবত তার মনে ভয়, লোকটা হঠাৎ মত বদল করে জিনিসপত্র নিয়ে চলে যেতে পারে। আমার নাম ফুলি। এই পাড়ায় 2জন ফুলি আছে। যখন আইবেন জিগাইবেন ছোট ফুলি। খাড়াই আছেন কেন? বসেন, দরজা লাগাই দিমু? না ফুলি, আজ যাই। এটা কেমন কথা? যাইবেন কেন? আসছেন, সিন পরিচয় হউক। জয়নাল কথা বাড়াল না। তার মনটা খুবই খারাপ হয়েছে। সে বেরিয়ে এলো। এই মেয়েটাও অনুফার মতো সঙ্গে সঙ্গে আসছে। জয়নাল বলল, তুমি আসতেছো কেন? তুমি ঘরে যাও। ফুলে আদুরে গলায় বলল, ভাঙতি টাকা থাকলে দিয়া যান। ঘরে কেরোসিন কিননের পয়সা নাই, হাত একেবারে খালি। জয়নাল ভেবেই এসেছিল চকচকে 100 টাকার নোটটা অনুফাকে দিয়ে আসবে। নিতে না চাইলেও জোর করে দেবে। এই মেয়ে নিজ থেকে চাইছে। অনুফার সঙ্গে তার তো তেমন কোনো তফাতও নেই। তাছাড়া এক অর্থে সব মানুষই তো এক। অনুফাকে দেয়া যে কথা, এই মেয়েটিকে দেওয়াও তো তাই। আপনার কাছে কিছু আছে? 4-5 টাকা হইলেও হইব। না থাকলে কোনো কথা নাই। চিন পরিচয় হইল, এইটাও কম কথা না। জয়নাল 100 টাকার নোটটা বের করল। ছো মেরে ফুলি তা নিয়ে নিল। সঙ্গে সঙ্গে বেঁধে ফেলল আঁচলের গিঁটে। মেয়েটি ফিরে যাচ্ছে। জয়নালের সঙ্গে রাস্তার মোড় পর্যন্ত আসার প্রয়োজন তার নেই। এলে জয়নালের ভালো লাগতো। ঝিম ধরা দুপুরে একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, তাকাচ্ছে মায়া মায়া চোখে। এই দৃশ্য বড়ই মধুর। ভালো লাগছে না। জয়নালের কিচ্ছু ভালো লাগছে না। পায়ের পুরনো ব্যথা ফিরে এসেছে। পূর্ণিমা লেগে গেছে কিনা কে জানে। মনে হয় লেগেছে, নয়তো আচমকা এই ব্যথা শুরু হতো না। জয়নাল রিকশা ডাকলো। বুড়ো রিকশাওয়ালা এগিয়ে এলো। এই রিকশাওয়ালাকে জয়নাল চিনে, সমীর উদ্দিন। দুইজনেই ভান করলো কেউ কাউকে চেনে না। শুধু রিকশা থেকে নেমে 2 টাকা ভাড়া দেওয়ার সময় জয়নাল বলল,
সমীরউদ্দিন ভাইয়ের শরীরটা ভালা? সমীরউদ্দিন বলল, ভালা। আমারে চিনছেন তো? আমি জয়নাল। চিনছি। অনুফার খোঁজে গেছিলাম। শুনলাম ঢাকা গেছে। জানি। জয়নাল দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অনুফার এই খবর অনেকেই জানে, শুধু সেই জানে না। ঢাকা তো এই স্টেশন দিয়েই যেতে হয়েছে। একবার খোঁজ নেয়নি। সে তো বাধা দিত না। বাধা দিবে কিভাবে? সে বাধা দেয়ার কে? যাবার আগে পরিমলদার দোকান থেকে এক কাপ গরম চা খাইয়ে দিত, মালপত্র তুলতে সাহায্য করত, বসার জায়গা করে দিত। ট্রেন যখন ছেড়ে দিত সে জানালা ধরে ধরে এগিয়ে যেত। এর বেশি আর কি? এই স্টেশনে কত প্রিয়জনের বিদায় দৃশ্য সে দেখেছে, কত মধুর সেই সব দৃশ্য। বিয়ের পর মেয়ে স্বামীর সঙ্গে চলে যাচ্ছে। মেয়ের বাবা মা, ভাই বোন এরা সবাই স্টেশনে এসেছে বিদায় দিতে। ট্রেন চলতে শুরু করা মাত্র এরা সবাই ট্রেনের সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করলো, যেন কিছুতেই এই ট্রেনকে তারা চোখের আড়াল করবে না। মেয়ের বৃদ্ধা দাদি, তিনিও দৌড়াচ্ছেন। গার্ড সাহেব এই দৃশ্য দেখে বাঁশি বাজিয়ে ট্রেন থামিয়ে দিলেন। গম্ভীর মুখে বললেন, ব্রেকে গন্ডগোল আছে। এই ট্রেন 1 ঘন্টা লেট হবে। আহা, এই গার্ড সাহেবের মতো লোক হয় না। এরা আসলে ফেরেশতা। মানুষের সাজ পোশাক পরে ঘুরে বেড়ায়। সবাই ভাবে সেও বুঝি আমাদের মতোই একজন মানুষ। জয়নাল স্টেশনে গেল না। ওভারব্রিজের উপর চুপচাপ বসে রইল। যতদূর চোখ যায় লম্বা রেললাইন চলে গেছে। বড় ভালো লাগে দেখতে। ওই তো যাচ্ছে ভৈরব লাইনের গাড়ি। কোথায় ভৈরব কে জানে? ভৈরবের পরে কি আছে? একেবারে শেষ মাথায় কোন স্টেশন? এমন যদি হতো যে লাইনের কোনো শেষ নেই, যেতেই থাকে, যেতেই থাকে, তাহলে বেশ হতো। শেষ স্টেশনটা কি জানার জন্যে সে উঠে বসতো। চলুক ট্রেন, চলতে থাকুক। ঝিকঝিক করে গন্তব্যহীন গন্তব্যে যাত্রা। জয়নালের মন খারাপ ভাবটা কিছুতেই যাচ্ছে না। ওভারব্রিজের উপর উঠে তা যেন আরো বাড়ল। উপর থেকে অনেক দূরে চলে যাওয়া রেললাইন চোখে পড়ে। মন আপনা থেকে উদাস হয়। তার উপর অনেক দিন পর বেলায়েতকে দেখা যাচ্ছে। বেলায়েত গান গেয়ে ভিক্ষা করে। তার পাশে বসে থেকে তার মেয়ে আপন মনে খেলে। কখনো ইচ্ছা হলে আচমকা বেসুরো গলায় মাথা নেড়ে সঙ্গে সুর মেলায়। শুনতে বড় মিষ্টি লাগে। বেলায়েত বেসুরো গলায় মাথা নেড়ে নেড়ে গাইছে, দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইট্টা যায়। একটা পাখি সেই সময়ে ডাকতেছিল আপন মনে, গাছেরও পাতায় গো, গাছেরও পাতায়। আজ বোধ হয় বেলায়েতের মেয়ের মনটা ভালো। বাপ থামার সঙ্গে সঙ্গেই ছোট্ট মাথা দুলিয়ে গেয়ে উঠল, গাছেরও পাতায় রে, গাছেরও পাতায়। জয়নাল 5 টাকার একটা নোট থালায় ফেলে দিল। বেলায়েত বিস্মিত হয়ে জয়নালকে এক পলক দেখেই নোট সরিয়ে ফেলল। 5 টাকার নোট একটা পড়ে আছে দেখলে অন্যরা ভিক্ষা দেবে না। বেলায়েত ভাইরে অনেকদিন পরে দেখলাম। গেছিলেন কই? শম্ভুগঞ্জ। শৈল ভালা তো? আল্লায় রাখছে। শম্ভুগঞ্জে আয় রোজগার কিছু হইছে? হইছে কিছু। হইলে মেয়েটার জামা টামা কিন্না দেন। শীতের মধ্যে খালি গাও। বেলায়েত নিচু গলায় বলল, জামা আছে, সোয়েটারও আছে। খালি গাও থাকলে ভিক্ষার সুবিধা। বেলায়েতের মেয়েটা মিচকি মিচকি হাসছে। হাতে 4টা কড়ি। কড়ি খেলছে। হিসেব করছে। এই মেয়েটাকে দেখলেই জয়নালের শাহেদার কথা মনে হয়। শাহেদাও বাপজানের পাশে বসে আপন মনে কড়ি খেলত। বেলায়েত এখন যে জায়গায় বসে ভিক্ষা করছে, টিনের একটা থালা নিয়ে ঠিক এই জায়গায় বসতেন বাপজান। ভিক্ষে করতে লজ্জায় তার মাথা কাটা যেত। শুধু তোতা পাখির মতো বলতেন, বাপধন গরিবরে সাহায্য করেন, বাপধন গরিবরে সাহায্য করেন। মাঝে মাঝে বাপজানকে ভেংচি কাটত শাহেদা। অবিকল তার মতো গলায় বলতো, বাপধন গরিবরে সাহায্য করেন, বাপধন গরিবরে সাহায্য করেন। জয়নালের বাবা রাগ করার বদলে হেসে ফেলতেন। গরমের সময় তারা ঘুমোতো ওভারব্রিজে। মশা কম, ফুরফুরা বাতাস। শাহেদা বলতো, একটা কিচ্ছা কও বাজান।
এই কথাটার জন্যেই যেন অপেক্ষা। বলা মাত্র গল্প শুরু হতো, কিচ্ছা হতো, মিথ্যা হতো। এই প্রস্তাবনা দিয়ে মজার সব গল্প। ওভারব্রিজে তাদের সেই জীবন খুব খারাপ ছিল না। বেলায়েত এবং তার কন্যার জীবনও বোধহয় খারাপ না। আল্লাহ তাআলার বড় একটা গুণ হচ্ছে কাউকে দুঃখ দিলে সমপরিমাণ সুখ দিয়ে তা পূরণ করার চেষ্টা করেন। জয়নাল বলল, বেলায়েত ভাই, যাই, সন্ধ্যার আগেই মেয়েটারে জামা পরাইয়েন, ঠান্ডা লাগলে মুশকিল, এই বছর শীত পড়ছে বেজায়। বেলায়েত জবাব দিল না, গানে টান দিল। এবার নতুন গান। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। স্টেশনে পা দিয়ে জয়নাল হকচকিয়ে গেল। অনেক পুলিশ। রেলওয়ে পুলিশ না, রেলওয়ে পুলিশ আনসারেরও অধম। আসল পুলিশ। জয়নালের বুক ছ্যাদ করে উঠল। তবে প্রায় সঙ্গে সঙ্গেই আশ্বস্ত হলো। তার সামান্য চুরির ব্যাপারে এত পুলিশ আসবে না। অন্য কোনো ব্যাপার। জানা গেল হিরণপুর স্টেশনের কাছে মালগাড়ি থেকে 10 বস্তা চিনি চুরির তদন্ত হচ্ছে। দারোগা সাহেব খোঁজ খবর করতে এসেছেন। আসামিদের একজন ধরা পড়েছে। সে গৌরীপুর স্টেশনের নম্বরী কুলি। ওসি সাহেবের ধারণা অন্যদেরও যোগ থাকতে পারে। সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জয়নালকেও জিজ্ঞাসাবাদের জন্যে ডাকা হলো। রেলওয়ে পুলিশের ছোট ঘরে এক এক করে ডাকা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ কি যন্ত্রণায় পড়া গেল। পুলিশের জিজ্ঞাসাবাদের নমুনা সে জানে। পুলিশ আদর করে কখনো কিছু জিজ্ঞাসা করে না। প্রশ্ন করার আগে পেটে রুলের একটা গুঁতা দেয়। প্রশ্ন শেষ হলে আরেকটা দেয়। কে কি বলল না বলল তাতে কিছু আসে যায় না। সত্যি বললেও গুঁতা, মিথ্যা বললেও গুঁতা। ওসি সাহেব বললেন, তোমার নাম জয়নাল না? জয়নাল ওসি সাহেবের স্মৃতিশক্তি দেখে মুগ্ধ হয়ে গেল। সেই কবেকার কথা এখনো মনে আছে। এই না হলে ওসি। জয়নাল না তোমার নাম? জি স্যার। ওয়াগনে লুটের সময় তোমার সাথে আর কে কে ছিল? জয়নাল বিনয়ে ভেঙ্গে পড়ে বলল, হুজুরের যখন আমার নামটা স্মরণ আছে, তখন আমার পাউডার অবস্থাও নিশ্চয়ই স্মরণ আছে। এই পাওনিয়া আমি ওয়াগন লুট করতে পারলে তো কামই ছিল। হুজুর, পাউডার অবস্থা নিজের চোখে দেখেন। জয়নাল লুঙ্গি সরিয়ে পা দেখালো। তাতেও ওসি সাহেবের বিশেষ ভাবান্তর হলো না। তিনি কঠিন গলায় বললেন, লুটের মালের ভাগ তো ঠিকই পাইছস। নতুন শার্ট, নতুন স্যান্ডেল, এইগুলো হুজুর বকশিসের টাকায় কিনা। বকশিসের টাকা? জি হুজুর। আপনি মা বাপ, আপনার কাছে মিথ্যা বইলা লাভ নাই। এক প্যাসেঞ্জারের ছোট বাচ্চা কামতাছিল, তার দুধের জন্যে গরম পানি আইন্না দিলাম। বাচ্চার মা খুশি হয়ে 100 টাকা বকশিস করলো। 100 টাকা বকশিস? বড় লোকের কারবার। টাকা পয়সা এরার হাতের ময়লা। আমার কথা যদি হুজুরের বিশ্বাস না হয়, কোরআন শরীফ আনেন, মাথার উপরে কোরআন শরীফ রাইখা তারপর বলবো। আচ্ছা, যা ভাগ। স্বস্তির নিঃশ্বাস ফেলে জয়নাল বের হলো। বিরাট বড় একটা ফাঁড়া কেটেছে। আরেকটু হলে ফেঁসে গিয়েছিল। ওসি সাহেব যদি বলতেন কার কাছ থেকে গরম পানি আনলে, তাহলেই সর্বনাশ হয়ে যেত। মিথ্যা কথা বেশিক্ষণ বলা যায় না। একের পর এক মিথ্যা কথা বলতে থাকলে জিহ্বা ভারী হয়ে যায়, তোতলামি এসে যায়। একবার তোতলামি এসে গেলে আর দেখতে হতো না। জয়নাল বজলুকে খুঁজে বের করল। কি অদ্ভুত ব্যাপার! সে তাকে যেখানে বসিয়ে রেখেছিল সেখানেই বসে আছে। গাধা নাকি ছেলেটা? এ ছেলে টিকবে কি করে? এর কপালে দুঃখ আছে। কিছু খাইছস? ওই বজলু। না। খাস নাই কেন? বজলু মাথা নিচু করে আছে। তার বগলে ভাঁজ করা কম্বল। কম্বল সে হাতছাড়া করেনি। তাকে দেখেই বোঝা যাচ্ছে জীবন দিয়ে দেবে, তবু সে কম্বল দিবে না। টাকা তো একটা তরে দিছিলাম। বলছিলাম কি, 100 টাকা বাদাম কিন্না 2 গ্লাস পানি খেলে খিদা শেষ। বাদাম কিনলি না কেন? বজলু কিছু বলল না। তবে এখন তার চোখ চকচক করছে। মনে হচ্ছে জয়নালকে আবার দেখতে পেয়ে তার বুকে হাতির বল ফিরে এসেছে। জয়নালকে সে দেখতে পাবে এই আশা সে প্রায় ছেড়েই দিয়েছিল।
অনেকক্ষণ ফুঁপিয়ে কেঁদেছেও। অজানা সব দুশ্চিন্তাতে সে অস্থির ছিল। খিদের কথা তার মনেই হয়নি। তখন খিদেই চোখ অন্ধকার হয়ে আসছে। চল যাই, ভাত খাই। আইজের দিন যত মন চায় খাইবি, কাল থেকা ঠন ঠনা ঠন। বজলু ক্ষীণস্বরে বলল, আপনারে খুঁজতেছে। কে খুঁজতেছে? হাসেম, সর্দার হাসেম। তুই চিনস তারে? জি। আমারে খুঁজে কেন? বিষয়টা কি? কিছু কইছে? না। কিছু কয় নাই? না। জয়নালের মন আবার অস্বস্তিতে ভরে গেল। কিছু কি টের পেয়েছে? স্টেশনে থাকাও এক যন্ত্রণা। দুশ্চিন্তায় জয়নাল ভালোমতো খেতে পারল না। বজলু খুব আরাম করে খাচ্ছে। অনেকদিন পর এই প্রথম বোধহয় ভাত খাওয়া। কেমন চেটে পুটে খাচ্ছে। আর চারটা ভাত নিবি? না। শরম করিস না, খিদা থাকলে ক। দিব আরে খাব? জি। আরে বেটা, তুই জি কোনখানে শিখলি? কথায় কথায় জি? স্কুলে পড়ছস? বজলু হ্যাঁ সূচক মাথা নাড়ল। কোন ক্লাসে ছিলি? 4। স্কুলে পড়তে মন চায়? জি। মন চাইলেই তো আর হয় না বেটা, ভাগ্যের ব্যাপার। ভাগ্যে থাকলে হয়, না থাকলে হয় না। এসব নিয়ে মন খারাপ করিস না। পেট ভইরা ভাত খা। এই পোলারে আরে কাপ ভাত দাও, ডাইল দাও। বুঝলু, কাঁচামরিচ দিয়া ডলা দে। স্টেশনে ফিরে জয়নাল ভয়াবহ সংবাদ পেল। পুলিশ 5 জনকে ধরে নিয়ে গেছে। তার মধ্যে একজন হচ্ছে মালবাবু। কি সর্বনাশের কথা! পুলিশ হাশেমকেও খুঁজছে। হাশেম পলাতক। পুলিশের এসপি এসেছেন ময়মনসিংহ থেকে। জেলা পুলিশের বড় কর্তা। এদের দেখতে পাওয়া ভাগ্যের কথা। স্টেশন মাস্টারের ঘরে তিনি বসে আছেন। জয়নাল এক ফাঁকে জানালার ফাঁক দিয়ে দেখে এলো। দেখতে ভদ্রলোকের মতো। চুপচুপ করে চা খাচ্ছেন। জয়নাল বজলুকে উঁচু করে দেখালো। ছেলে মানুষ দেখতে না পেলে মনে একটা আফসোস থাকতে পারে। একজন কনস্টেবল ছুটে এসে বলল, ভিড় করবেন না, খবরদার। জানালার কাছ থেকে সরতে মন চাচ্ছে না। এসপি সাহেব এখন কি সুন্দর রুমাল দিয়ে ঠোঁট মুছছেন। এই দৃশ্য দেখার ভাগ্য কয়জনার হয়? স্টেশনে বেশিক্ষণ থাকা নিরাপদ মনে হচ্ছে না। জয়নাল বজলুকে নিয়ে ঘুমটি ঘরের দিকে রওনা হলো। রমজান ভাইয়ের কাছে যাওয়া যাক। মনটা ভালো নেই। মালবাবুকে ধরে নিয়ে গেছে। মারধর করেছে কিনা কে জানে। ভদ্রলোককে পুলিশ নিশ্চয়ই মারধর করে না, কিংবা কে জানে হয়তো করে। পুলিশ হচ্ছে পুলিশ, এদের কি আর মান্যগণ্য আছে? রমজান ঘরেই ছিল। তাকে খুব চিন্তিত মনে হচ্ছে। দরজায় জয়নালের ছায়া দেখেই আঁতকে উঠে বলল, কে কে? আমি, রমজান ভাই, আমি। স্টেশনের খবর কিরে জয়নাল? সারে সর্বনাশ রমজান ভাই, ভালো ভালো লোক সব ধইরা নিয়া যাইতাছে। মালবাবুকে ধরেছে। এই খবর শুনছি। নতুন কি খবর? এসপি সাহেব আইছেন। চা খাইতে খাইতে রুমাল দিয়ে ঠোঁট মুছতাছেন। চেহারা সুরত সুন্দর। বড় চিন্তার বিষয় হলো জয়নাল। রমজানের ঠোঁটমুখ শুকিয়ে গেল। তার এত চিন্তার কি আছে জয়নাল বুঝতে পারল না। সিগারেট খাইবেন রমজান ভাই? দে দেহি। এই প্রথম রমজান কোনো রকম আপত্তি ছাড়াই সিগারেট নিল। চিন্তিত মুখে সিগারেট টানতে লাগলো। একবারও বলল না, নিজের পয়সার জিনিস ছাড়া খায় না রে জয়নাল। জয়নাল, কাছে আয়, তোর কানে কানে একটা কথা কই। জয়নাল এগিয়ে গেল। রমজান ফিসফিস করে বলল, আমি সব জানি রে জয়নাল, সব জানি। কি জানেন? ওয়াগন কে লুট করেছে এই বৃত্তান্ত। একজন খুনও হইছে। পুলিশ জানছে গতকাল। আমি জানি 2 দিন আগে। কোন কি? জানলে তো লাভ নাই। কারে বলবো এসব কথা? পুলিশেরে বললে পুলিশ সবের আগে ধরবো আমারে। খাঁটি কথা। রমজান দীর্ঘ নিঃশ্বাস ফেলে করুণ গলায় বলল, চিন্তা ভাবনা অখন কিছুই করতে পারি না। তুই অত বড় একটা সমস্যা দিলি। মানুষ জাতির লেজ নাই কেন? এই সমস্যা নিয়েও বসতে পারতেছি না। চিন্তা করতে বসলেই সব আওলাইয়া যায়। থাও, পরে চিন্তা করবেন। একটা জন্তু অবশ্যই পাইছি যার লেজ নাই, যেমন ব্যাঙ। ছোট অবস্থায় থাকে, বড় অবস্থায় থাকে না। চিন্তা করে দেখলাম
ব্যাঙের সাথে মানুষের মিলও আছে। ব্যাঙ যেমন বেহুদা লাফায়, মানুষও লাফায়। ব্যাঙ যেমন বড় বড় ডাক ছাড়ে, মানুষও ডাক ছাড়ে। আরও চিন্তা দরকার। এখন তুই যা, মাথা আওলা হয়ে গেছে। জয়নাল চলে যাবার জন্যে পা বাড়িয়েছে। রমজান আবার ডাকলো, খুনটা কে করেছে শুননা যা, কাছে আয়। এসব কথা কানে কানে বলা লাগে। জয়নাল এগিয়ে এলো। খুনটা করেছে হাসেম। একবার মানুষ মারলে আরেকবার মারা লাগে। মাইনষের রক্তের মধ্যে নেশার জিনিস আছে। একবার রক্ত দেখলে জবর নেশা হয়, তখন আরেকবার দেখতে মন চায়। তারপর আবার, তারপর আবার। প্রথম খুন হইল কে? মুবারক। এই খুন আমার নিজের চোখে দেখা। কাউরে কিছু বলি নাই। বলা বলি কইরা কি লাভ? শুধু নিজের মনে চিন্তা করছি। এখন বললাম তরে। একজন কাউরে বলতে হয়, না বললে মাথা ঠিক থাকে না। তরে যে বললাম, অহন মাথা ঠিক হইছে। তোর মাথাটা বেঠিক হইল। করণের কিছু নাই। যা, আমার কথা শেষ। অহন নিশ্চিন্ত মনে অ্যাক্সিডেন্ট বাজায় দিমু। অ্যাক্সিডেন্ট বাজাইবেন? হুম। আইজ রাইতেই ঘটনা ঘটব। দেরি কইরা লাভ নাই। পুলিশের এসপি সাহেব যখন আছে সুবিধাই হইল। ইনার চক্ষের সামনে ঘটনা ঘটব। হি হি হি। জয়নাল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। রমজান ভাইয়ের মাথা মনে হচ্ছে পুরোপুরি খারাপ হয়ে গেছে। ঘটনা আইজ রাইতেই ঘটব রে রমজান। আইজ আবার পূর্ণিমা পড়ছে। দুয়ে দুয়ে চাইর। আপনার মাথা পুরোপুরি গেছে রমজান ভাই। আমার একলার তো যায় না রে রমজান। মাথা সকলের একসাথে গেছে। মাথা কারো ঠিক নাই। হি 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 হি। রেল লাইনের স্লিপারে পা রেখে দ্রুত স্টেশনের দিকে ফিরছে জয়নাল। পেছনে পেছনে ফজলু আসছে। কুয়াশায় চারদিক ঢাকা। সেই কুয়াশা চাঁদের আলোয় চিকচিক করছে। কুয়াশায় ভেদ করে সিগন্যালের লাল আলো চোখে আসে। যেন এক চোখওয়ালা কিছু কিছু মানুষ দাঁড়িয়ে আছে। কোনো বিশেষ ঘটনার জন্যে অপেক্ষা করছে সবাই। কি সেই ঘটনা? কে জানে? কে যায়? জয়নাল ভাই না? জয়নাল থমকে দাঁড়ালো। অন্ধকার ফুঁড়ে কে যেন বের হয়ে আসছে। হাসেম। লাইনের উপর ঘাপটি মেরে বসেছিল। তার জন্যই কি বসেছিল? জয়নাল থতমত খেয়ে বলল, কে? হাসেম ভাই? শৈল ভালো? হুম, শৈল ভালো। আপনার কাছে সিগারেট আছে জয়নাল ভাই? শীত পড়ছে জব্বর। জয়নাল সিগারেট দিল। তার হাত কাঁপতেছিল। সেই কাঁপা হাতেই সে দিয়াশলাই জ্বালিয়ে সিগারেট ধরিয়ে দিতে গেল। তখন চোখে পড়ল হাশেমের হাতে একটা লোহার রড, যার মাথাটা সূচালো। জয়নালের গা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। গায়ের নতুন শার্ট দেখতেছি জয়নাল ভাই। 25 টাকা দিয়ে কিনলাম। একজন বকশিস দিছিল। তার বাচ্চার জন্য গরম পানি আইনা দিলাম। এই কারণে বকশিস। হাসেম সহজ গলায় বলল, 1000 টাকা দামের জিনিস 250 টাকায় বেচলেন? দরদাম করা লাগে। দুনিয়া ভর্তি ঠক। এই প্রচণ্ড শীত, অথচ ঘামে তার সর্বাঙ্গ ভিজে যাচ্ছে। সে অসহায়ভাবে একবার তাকালো বজলুর দিকে। বজলু এক দৃষ্টিতে লোহার রডের দিকে তাকিয়ে আছে। হাসেম সিগারেটে লম্বা টান দিয়ে বলল, জয়নাল ভাই, যা করছেন করছেন, এটা আমি ধরি না। রমজান আপনারে কি বলল ঠিকঠাক কন? কিছু বলে নাই। কিছু বলে নাই? আমি তো জানি যেই তার কাছে যাইতাছে তারই সে কানে কানে কথা বলতেছে আমি নাকি খুন করছি, সে নাকি দেখেছে। পাগল মানুষ, ইনার কথা ঠিক না। পাগলকে কইল, অতি চালাক। আরেকটা কথা কই জয়নাল ভাই, আপনি লোকটাও চালাক। জয়নাল হাসার চেষ্টা করল। হাসলে পরিস্থিতি খানিকটা হালকা হতে পারে। হাসি এলো না। কাশির মতো একটা শব্দ হলো। সে নিজেই চমকে উঠল। জয়নাল ভাই? জি। এতক্ষণ রমজানের লগে ছিলেন, কোনো কথাবার্তা হইল না? উনারে একটা সমস্যা দিছিলাম, এই সমস্যা নিয়ে আলাপ করলাম। কি সমস্যা? সব জন্তুর লেজ আছে, মানুষের নাই। এটা নিয়ে একটা আলাপ। বাঘ, ভাল্লুক, সিংহ, তারপর ধরেন গিয়া টিকটিকি, সবের লেজ আছে। খালি ব্যাঙ, ব্যাঙের নাই। এজন্যই ব্যাঙের সাথে মানুষের বেজায় মিল। ব্যাঙ খামাখা লাফালাফি করে।
বড় বড় ডাক ছাড়ে। মানুষও এই রকম। হাসিম ঠান্ডা গলায় বলল, জয়নাল ভাই, আপনি লোকটা বেজায় চালাক। আপনিও চালাক। তাও ঠিক। তয় জয়নাল ভাই, শুধু চালাকিতে কাম হয় না, শক্তি লাগে। যান, স্টেশনে যান। স্টেশনে গিয়া আরাম কইরা ঘুমান। আপনার ঘুম দরকার। জয়নাল নড়ে না, একটা জায়গায় দাঁড়িয়ে থাকে। লোহার রড হাতে ঘুমটি ঘরের দিকে এগিয়ে যায় হাসেম। জয়নাল কি করবে? চিৎকার করে লোক জড়ো করবে, নাকি স্টেশনে গিয়ে শুয়ে পড়বে? আল্লাহ পাক তার ইচ্ছা মতো দুনিয়া চালান। কোনো কিছু করে সেই ইচ্ছাকে বাধা দেয়া কি ঠিক? কি করবে সে? স্টেশনে গিয়ে এসপি সাহেবকে কি বলবে? জনাব, আপনারে একটা কথা বলতে চাই, গোপন কথা। এসপি সাহেব কি শুনবেন তার কথা? সে কে? সে কেউ না, স্টেশনে পড়ে থাকা একজন পঙ্গু মানুষ। রেললাইনের স্লিপারে পা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে জয়নাল। তার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে বজলু। বজলুর বগলে ভাঁজ করা কম্বল, যে কম্বল তাকে দিয়েছিলেন মালবাবু। বড় ভালো লোক ছিলেন। ট্রেন আসছে, ঝিকঝিক শব্দ হচ্ছে। লাইনে তার কাঁপন বোঝা যায়। চিটাগাং মেইল। গৌরীপুর ময়মনসিংহ হয়ে এই ট্রেন যায় বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত। এই ট্রেন প্রতি রাতেই আসে। ট্রেনের শব্দ মিশে আছে তার রক্তে। এটি এমন নতুন কিছু নয়। সকাল থেকেই জয়নালের মনে হচ্ছে আজকের দিনটি অন্যরকম। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ট্রেনের শব্দে জয়নাল ভেতর থেকে চমকে উঠল। তার হঠাৎ করে কান্না পেয়ে গেল। অনেকদিন সে কাঁদে না। আজ তার কাঁদতে ইচ্ছে করছে। বাপজানের কথা, শাহেদার কথা এবং অনুফার কথা ভেবে একটু চোখের পানি ফেললে কেমন হয়? জয়নালের চোখে পানি এসে যায়। বজলু নিচু স্বরে বলে, আপনি কাঁদতেছেন? জয়নাল শার্টের হাতায় চোখ মুছে গাঢ় স্বরে বলল, না, কান্দি না। কান্দনের কি আছে? কান্দনের কিছুই নাই। বাপজান যেদিন মরল সেই দিনই কান্দি নাই। আর আইজ কান্দব? কিন্তু জয়নাল কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। ভেজা চোখে তাকিয়ে থাকে স্টেশনের দিকে। মরবার সময় এই স্টেশনের হাতেই তার বাপজান তাকে তুলে দিয়ে গিয়েছিলেন। জয়নাল হাঁটতে শুরু করে। এত কাছে গৌরীপুর জংশন, তবু মনে হয় অনেক দূর। যেন এই জীবনে সে সেখানে পৌঁছতে পারবে না। জয়নালকে ঘিরে একদল পতঙ্গ উড়াউড়ি করে। মানুষ যেমন এদের বুঝতে পারে না, এরাও হয়তো মানুষকে বুঝতে পারে না। কে জানে মানুষকে দেখে পতঙ্গরা বিস্ময় অনুভব করে কিনা। গৌরীপুর জংশনের শেষ পর্ব শুনলেন। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। হুমায়ুন আহমেদের এই লেখা আমাদের জীবনের আবেগ আর সম্পর্কগুলোকে এক অনন্যভাবে ফুটিয়ে তোলে। যদি গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, লাইক দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার নতুন গল্পে দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পে থাকুন।